25 তারিখ থেকে একাদশ শ্রেণীর এবং একাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীরও প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সময় নষ্ট না করে বাসায় বসে বসে পড়ালেখা করবে, কলেজের অনলাইন ক্লাসগুলি দেখবে এবং নিচে যতটুকু পারো যেভাবে পারো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। কারণ তোমাদের সময়টা এবার ইন্টারমিডিয়েটের সময়টা হবে অনেক কম। অলরেডি তোমাদের কাছ থেকে 2 বছরের মধ্যে 5 মাসের কাছাকাছি চলে গেছে, প্রায় 5 মাস। অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 24 মাস পরে, যেদিন ভর্তি হয়েছিল সেদিন থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 24 মাস পরে বা 22 মাস পরে 2022 সালের 1 এপ্রিল থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এই যে 22 মাস থেকে দেখা যাবে যে তোমাদের অলরেডি 5 মাস চলে গেছে, আরো কয় মাস চলে যাবে স্বয়ং সৃষ্টিকর্তাই বলতে পারবেন। সুতরাং আশা করবো তোমরা কি করবা, বাসায় পড়ালেখাগুলি করে নেবা। তোমরা প্রত্যেকে কমেন্টে তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণীটা লিখে কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে এখন ক্লাসে চলে যাচ্ছি। আমার আজকের ক্লাস হবে একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ে ভেক্টর বিভাজন কি জিনিস সেটা সম্পর্কে। দেখো, ভেক্টর, আমরা ভেক্টর মনে করছিলাম যে এমন একটি রাশি যে রাশির মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। অর্থাৎ যে রাশিকে হিসাব করার জন্য, যে রাশির সাথে পরিচয় হওয়ার জন্য, যে রাশিকে পরিমাপ করার জন্য মান এবং দিক উভয়টা প্রয়োজন, সেই সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে বিভিন্ন অংশে বিভাজন করা যায়, বিভিন্ন উপাংশে বিভাজন করা যায়। দেখো, একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক, একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর, চাইলে একটু বুঝার চেষ্টা করবা, না বুঝলে কমেন্টে আমাকে জানাবা। স্যার, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমি বোঝানোর চেষ্টা করবো। একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিকে, একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। ভেক্টর বিভাজন বলে। তাহলে আমরা কি করতেছি, একটি রাশিকে যদি বিভিন্ন অংশে ভাগ করতে পারি, একটি ভেক্টর রাশিকে যদি বিভিন্ন অংশে ভাগ করতে পারি, তখন এই ভাগ করার প্রক্রিয়াকে বলবো ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর পৃথকীকরণ, বা আমি এখানে বলবো ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর পৃথকীকরণ বলে। তাহলে আমরা দেখতেছি যে কোন একটি ভেক্টর রাশিকে যদি ভেঙে ভেঙে এক বা একাধিক ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারি, তখন এই ভেক্টর রাশিগুলিকে, এই বিভাজনগুলিকে আমরা বলবো ভেক্টর বিভাজন। এবং যে বিভিন্ন অংশে ভাগ করব, প্রত্যেকটি অংশকে বলবো মূল ভেক্টরের উপাংশ। অর্থাৎ আমি কোন একটি ভেক্টরকে যদি ভিন্ন ভিন্ন অংশে ভাগ করতে পারি, যেমন x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, বিভিন্ন অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর প্রত্যেকটি অংশকে বলবো মূল ভেক্টরের উপাংশ। মূল ভেক্টরের কি উপাংশ। তাহলে আমি এখানে লিখতে পারি বিভক্ত প্রতিটি অংশকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ বা অংশ। উপাংশ বা কি অংশ। তাহলে আমরা দেখতেছি যে বিভক্ত করার পর যে বিভিন্ন অংশে বিভক্ত করছিলাম, প্রত্যেকটি অংশকে এক একটি কি বলবো, উপাংশ বলবো। এখন দেখো, আমি মনে করলাম কোন একটি ভেক্টর আর, কোন একটি ভেক্টর মনে করলাম কি আর। দেখো, আমি ভেক্টরটা কিভাবে, আমি এই ভেক্টর বিভাজনের একটু বিশ্লেষণ করি। দেখো, মনে করলাম একটি ভেক্টর আর, এই ভেক্টরের নাম দিলাম আর ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম কি আর ভেক্টর। এই ভেক্টরকে চিহ্নিত করলাম ও বি দ্বারা, এই ভেক্টরকে চিহ্নিত করলাম কি দ্বারা, ও বি দ্বারা। এই ভেক্টরের একটি এক অক্ষ বরাবর উপাংশ কল্পনা করলাম, এই ভেক্টরের একটি এক অক্ষ বরাবর উপাংশ কল্পনা
উপাংশ কল্পনা করলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে এক্স ও বি ভেক্টর বা আর ভেক্টরটির দুটি উপাংশ কল্পনা করছি। একটা উপাংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এই উপাংশের নাম দিলাম ও এ বা ও এ ভেক্টর সমান হচ্ছে এক্স ভেক্টর, এবং আরেকটা উপাংশ কল্পনা করলাম ও সি, এই ও সি ভেক্টর সমান হচ্ছে ওয়াই ভেক্টর। দেখো এক্স ভেক্টরটি এক্স উপাংশটি আর ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করে, আর ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে? আলফা কোণ উৎপন্ন করে। আমি আরেকটু বড় করে লিখতেছি, এবং ওয়াই উপাংশটি আর ভেক্টরের সাথে বিটা কোণ উৎপন্ন করে, আর ভেক্টরের সাথে কি কোণ উৎপন্ন করে? বিটা কোণ উৎপন্ন করে। আমি এখন একটু সামান্তরিকটা পূর্ণ করবো। সামান্তরিকটা পূর্ণ করতে ঠিক এরকম হবে। একটু দেখো, সামান্তরিকটা যদি পূর্ণ করে সামুদ্রিকটা কি করলাম? পূর্ণ করলাম। সামুদ্রিকটা পূর্ণ করলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আলফা, এটা ছিল বিটা। দেখো এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল। সামান্তরিকের বিপরীত হবে পরস্পর সমান্তরাল। সামান্তরিকের বিপরীত হবে পরস্পর কি? সমান্তরাল। এবং দেখো এই ও সি এবং এ বি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার কারণে এবং ও বি তাদের সাথে হওয়ার কারণে এই কোণটা সমান, অর্থাৎ সি ও বি সমান, সি কোণ সি ও বি সমান কোণ ও বি হবে, কোণ ও বি হবে। তাহলে এটা অবশ্যই কি হবে? বিটা হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই কোণটা কত জানবো আমরা? এই কোণটা দেখো, আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দেখো এই কোণটা আলফা, এই কোণটা বিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা এবং বিটা যোগ করার পর যা পাবো তা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে, আমরা কি পাবো? কোণের মান পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার এখানে সুজন শর্মা, ধন্যবাদ সুজন শর্মা, ও দেখতেছে। এরপরে আছে জান্নাত তামান্না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত তামান্না, ফার্স্ট ইয়ার রোড 136, থ্যাংক ইউ। আমাদের আব্দুল্লাহ আল মামুন স্যার আছে। তারপর আছে তাসমিন সুলতানা রিফা, ধন্যবাদ তাসমিন সুলতানা রিফা। আরিফ ফয়সাল মাসুম, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। তানু পলির, ধন্যবাদ তানু পলির। রূপনাহার নিশি, ধন্যবাদ ফার্স্ট ইয়ারের। রফিকুল ইসলাম, ধন্যবাদ রফিকুল ইসলাম, শুধু কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার 98। আকি রানী দে, থ্যাংক ইউ আকি রানী, ধন্যবাদ নোমান স্যার। তো না বুঝলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবা, স্যার আমি বুঝতে পারতেছি না, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। লেখা দেখা না গেলে আমাকে বলবা, স্যার আমি দেখতেছি না, আমি আরো বড় করে লেখার চেষ্টা করবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম যে ও বি সমান আর একটি ভেক্টর, আর একটি কি ভেক্টর, অর্থাৎ ও বি সমান আর একটি ভেক্টর রাশি। এই ভেক্টরকে আমরা বিভিন্ন উপাংশে ভাগ করব। আমি বলছিলাম যে এই ভেক্টরের দুটি উপাংশ কল্পনা করছিলাম, একটি ও এ উপাংশ বা এক্স উপাংশ, আর একটি হচ্ছে ও সি উপাংশ বা কি উপাংশ? ওয়াই উপাংশ। তাহলে দেখো, তাহলে এই ও বি ভেক্টরের বা আর ভেক্টরের দুইটি উপাংশ মনে করে এক্স এবং ওয়াই, এক্স এবং কে? ওয়াই, এরা আর ভেক্টরের সাথে
নবম দশম শ্রেণীতে বলছিলাম যদি দুটি লেখা পরস্পর সমান্তরাল হয় এবং কিছু একটি লেখা তাদের ছেদক হয় সেই ক্ষেত্রে একান্তর কোণগুলি সমান। একান্তর কোণগুলি সমান হওয়ার কারণে আমরা এখানে লিখব সি ও বি সমান কোণ UBF। অর্থাৎ এটা সমান আমরা পাবো বিটা। এটা সমান কি বিটা? তাহলে আমরা দেখতেছি যে UBA বা UAB একটি ত্রিভুজ পাচ্ছি। এই UAB ত্রিভুজের সাইনে একটু দেখবা UAB ত্রিভুজে কোণ AUB সমান আমরা পাইছিলাম আলফা, কোণ UBA সমান আমরা পাইছিলাম বিটা। তাহলে এখানে তৃতীয় আরেকটি কোণ আছে, এখানে দেখো তৃতীয় কোণটি হচ্ছে যে UAB। এই UAB সমান আমরা কি পাবো? দেখো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা এখানে ত্রিভুজের দুইটা কোণ পেয়েছি, তাহলে তৃতীয় কোণটা হবে 180 ডিগ্রি বিয়োগ ওই দুইটা কোণ, তার মানে 180 বিয়োগ আলফা প্লাস বিটা। 180 বিয়োগ কে? আলফা প্লাস বিটা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব, এখন আমরা কি দেখতে পাবো? দেখো আমরা উচ্চতর গণিতে ত্রিভুজের একটি মানে ত্রিভুজের বিভিন্ন কোণের সাথে তাদের বিপরীত বাহুগুলির সম্পর্ক সূত্র একটি সমীকরণ পাবো। আমরা উচ্চতর গণিত যখন পড়ব তখন আমরা একটা সমীকরণের সাথে আমাদের কি হবে দেখা হবে বা সাক্ষাৎ হবে বা সমীকরণ আমরা কি করব? সমীকরণ পড়ব বা সমীকরণ নিয়ে কাজ করব। এমন একটা সমীকরণ নিয়ে কাজ করব যে সমীকরণটাকে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। ত্রিভুজের কি বলা হয়? সাইন সূত্র বলা হয়। এই ত্রিভুজের সাইন সূত্রটা ঠিক এরকম, কোন একটি বাহু এবং বাহুটির বিপরীত কোণের সাইনের অনুপাত, কোন একটি বাহুটির বিপরীত কোণের সাইনের অনুপাত অন্য একটি বাহু এবং বাহুটির বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান হয়। যেমন দেখো আমি এই ত্রিভুজটা এখানে আঁকতেছি, কাইন্ডলি একটু দেখবা। মনে করলাম আমার এই ত্রিভুজটা দেখো এটা ছিল ও, এটা ছিল এ, এটা ছিল বি। এই কোণটা ছিল আলফা, এই কোণটা ছিল বিটা এবং এই কোণটা ছিল 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম যে ত্রিভুজের সাইন সূত্র মানে হচ্ছে যে কোনো একটি বাহু এবং বাহুটির বিপরীত কোণের সাইনের অনুপাত অন্য একটি বাহু এবং বাহুটির বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান হয়। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজের সাইনে সূত্রানুসারে পাই কি পাই? দেখো এই ত্রিভুজটা কিন্তু সেম, আমি এটাকে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে UA হিসাব করব। প্রথমে কি হিসাব করব? UA বাহু অথবা AB বাহু হিসাব করি। দেখো AB বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তাহলে AB বাহুর বিপরীত কোণ যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারি সাইন কোণ AOB, অর্থাৎ AB বাহু বাই সাইন কোণ AOB। AB বাহু বাই সাইন কোণ AOB সমান, দেখো আমি UA বাহুটা লিখতেছি, UA বাহু বাই সাইন কোণ, দেখো UA বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, বিটা কোণটা। তাহলে আমরা পাবো সাইন কোণ UBA সমান তৃতীয় বাহু আছে UB বাহু লিখলাম, UB বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এটা, তাহলে সাইন কোণ UAB। এখন দেখো আমি মানগুলো বসাই দিচ্ছি। AB সমান, দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে AB পাইছিলাম, এখানে দেখো OC সমান Y ভেক্টর। OC সমান কি ভেক্টর? Y ভেক্টর। আমি বলছিলাম যে OC ভেক্টর সমান AB ভেক্টর, কারণ সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কে সমান? সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হওয়ার কারণে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হওয়ার কারণে আমরা এখানে লিখতে পারি OC ভেক্টর সমান AB ভেক্টর। তাহলে OC ভেক্টর আর AB ভেক্টর যদি পরস্পর সমান হয়, এদের মানগুলিও পরস্পর সমান হবে। এদের মানগুলিও পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি AB সমান হচ্ছে যে
মান হচ্ছে x, sin কোণ এ ও বি, sin কোণ এ ও বি, দেখো এ ও বি মানে হচ্ছে আলফা, sin আলফা সমান এখানে ও এ সমান কি, যদি এখানে x সমান y ছিল, x সমান কি ছিল y, ও এ সমান হচ্ছে x, ও এ সমান কি x, তাহলে এখানে পাবো sin এই যে ও বি এ এটা মানে হচ্ছে বিটা, sin বিটা সমান ও বি সমান কি ছিল, দেখো ও বি সমান ছিল r। আমি দেখো হিসাব না করে শুধুমাত্র মান হিসাব করতেছি, তাহলে একটু বোঝার চেষ্টা করবা, না বুঝতে আমাকে কমেন্টে জানাবা স্যার আমি বুঝতেছি না। sin ও এ বি, sin ও এ বি মানে হচ্ছে sin দ্বিতীয় বন্ধনী 180 প্লাস 180 মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস কে বিটা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি দেখো একটু ক্যালকুলেশন করতেছি। AMR মুর্শেদ, ধন্যবাদ AMR মুর্শেদ, আব্দুল্লাহ আল মামুন স্যার and two others working with you, ধন্যবাদ প্রিয় দেবমেন, ধন্যবাদ আবার সাথে থাকার জন্য। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি করতে পারি, দেখো y বাই sin আলফা ইকুয়াল x বাই sin বিটা ইকুয়াল, দেখো এখানে আর লিখলাম, এখানে sin 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আমরা চতুর্ভাগ সম্পর্কে পরে আসছি নবম দশম শ্রেণীতে উত্তর গণিত। আবার আমরা এখনো যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়েছ বা আমি যাদের ক্লাস করাচ্ছি, তোমরা উত্তর গণিত সবাই নিচ্ছ, ওখানে তোমরা হিসাব নিকাশ করার জন্য চতুর্ভাগ এটা নিয়ে তোমরা কি করবা, আলোচনা করবা। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা কত 270 ডিগ্রি, আবার এটা কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতেছি যে প্রিয় শিক্ষার্থী 0 ডিগ্রি থেকে শুরু করছিলাম, 360 ডিগ্রিতে গিয়ে শেষ করছি। এটা ছিল প্রথম চতুর্ভাগ, এটা ছিল দ্বিতীয় চতুর্ভাগ, এটা ছিল তৃতীয় চতুর্ভাগ, এটা ছিল চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, অর্থাৎ আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানি, কোনটা কোনটা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলোই পজিটিভ। এখানে এখানে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, কোসেক কে পজিটিভ, এখানে ট্যান এবং কট পজিটিভ, ট্যান এবং কে কট পজিটিভ, এবং এখানে সেক এবং কস পজিটিভ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে 180 ডিগ্রি, আমরা জানি যে 90 ডিগ্রিতে যখন দূরসংখ্যক কোণ কিছু দিয়ে গুণ করা হয়, 90 ডিগ্রিতে যখন দূরসংখ্যক কোণ কিছু দিয়ে কি করা হয়, গুণ করা হয়, তখন ত্রিকোণমিতিক অনুপাতের চেঞ্জ হয় না, ত্রিকোণমিতিক অনুপাতের কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এখানে এই 180 মানে আমরা লিখতে পারি 2 × 90, 2 × কি 90, সুতরাং সাইন সাইন থেকে যাবে, সাইন কি থেকে যাবে, সাইন থেকে যাবে। এখন দেখো 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, 90 ডিগ্রি মাইনাস মানে মনে করো এই ঘরে থাকবে আলফা প্লাস বিটাটা। তাহলে যদি এখানে হয়, এখানে আমরা জানি যে সাইন পজিটিভ, সুতরাং সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সমান হবে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সমান সাইন আলফা প্লাস বিটা লিখলাম, সেটা তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমি এখন এই সমীকরণ থেকে লিখতে পারি, এখন y বাই সাইন আলফা সমান r বাই সাইন আলফা প্লাস বিটা। লেখা না গেলে কাইন্ডলি একটু বলিও, আমি লেখা দেখতে পাচ্ছি না, আমি বড় করে লেখার চেষ্টা করব। দেখো এখন আমি যদি কার মান বের করবো, y এর মান বের করবো, তাহলে y সমান হবে r সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা দেখতেছি যে উভি ভেক্টরের y অংশ বরাবর অংশ, উভি ভেক্টরের y অংশ বরাবর অংশ বা উপাংশ y এর মান হচ্ছে, y অংশ বরাবর অংশ বা উপাংশ y এর মান হচ্ছে r × সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ আমরা যখন কোন একটি ভেক্টরের y উপাংশের মান বের করব, তখন আমাকে এই সমীকরণটা প্রয়োগ করে মান বের করতে হবে। এই সমীকরণটা হচ্ছে যে r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। এখানে rটা হচ্ছে যে ভেক্টরের উপাংশ নির্ণয় করব, সেই ভেক্টরের মান, আলফা হচ্ছে যে দেখো ভেক্টরটির এক সঙ্গে
উপাংশের সাথে উৎপন্ন কোণ। ভেক্টরটি x উপাংশের সাথে উৎপন্ন কোণ আর বিটা হচ্ছে y উপাংশের সাথে উৎপন্ন কোণ। এবং দেখো আমরা এখান থেকে লিখতে পারি x বাই sin বিটা সমান r বাই sin আলফা প্লাস বিটা। তাহলে দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো x এর মান বের করব, x সমান হবে r তাহলে এখানে দেখতেছি যে sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, sin আলফা প্লাস বিটা, sin আলফা প্লাস কি বিটা। তার মানে আমরা দেখতেছি যে যখন আমরা x উপাংশের মান বের করব তখন আমরা পাবো যে r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। দেখো আমি এখানে একটা ক্লু দিচ্ছি, যখন y এর মান বের করব তখন r এর সাথে আলফা গুণ হবে sin আলফা, যখন x এর মান বের করব তখন r এর সাথে y এর ওই যে y এবং ভেক্টর রাশির মধ্যবর্তী কোণটা গুণ হবে, অর্থাৎ x ইকুয়াল r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা এবং y ইকুয়াল r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা, sin আলফা প্লাস কি বিটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিভাবে কোন একটি ভেক্টরকে বিভিন্ন উপাংশে বিভক্ত করবা এবং উপাংশগুলির মান বের করবা সেটা আশা করি বুঝতে পেরেছ। আমি এখন একটু দেখাবো যে তোমাদের, দেখো যদি কোনটা অর্থাৎ আলফা এবং বিটার যোগফল যদি 90 ডিগ্রি হয় বা উপাংশগুলি যদি পরস্পর লম্ব হয়, উপাংশগুলি যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা উপাংশগুলি হিসাব করব এবং মান বের করব সেটা আমরা কি করব দেখবো। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এরকম হতো এই যে এটা হলো ভেক্টর, দেখো OB এই ভেক্টরটা ছিল OB ভেক্টর, এটার মান ছিল r, দেখো এটার একটি উপাংশ ছিল x উপাংশ, এটার উৎপন্ন কোণ হচ্ছে আলফা এবং আরেকটি উপাংশ হচ্ছে y উপাংশ, এটির উৎপন্ন কোণ হচ্ছে বিটা, এটির উৎপন্ন কোণ কি বিটা। আমি এটার নাম দিলাম OA, এটার নাম দিলাম OC। তাহলে দেখো এই OABC একটি আয়তক্ষেত্র, OABC একটি কি ক্ষেত্র আয়তক্ষেত্র। তাহলে আমরা দেখতেছি যে আলফা এবং বিটা যদি যোগ করে 90 ডিগ্রি হবে, আলফা এবং বিটা যদি কি করে যোগ করে 90 ডিগ্রি হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বিভক্ত করতে, কে বিভক্ত করছে? OB ভেক্টরটি। এই OB ভেক্টরটি যে দুইটি উপাংশ বিশ্লেষিত হয়েছে সেই দুইটি উপাংশ পরস্পর লম্ব, সেই দুইটি উপাংশ পরস্পরকে লম্ব, পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? লম্ব অক্ষ দুটির মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ আলফা এবং বিটা এর মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা আগের মতো এটাকে আমরা বিটা ধরতে পারি এবং এই কোণটাকে আমরা লিখতে পারি এটা ছিল 90 ডিগ্রি, বুঝলো কত ডিগ্রি? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সাইন আলফা প্লাস বিটা সমান লিখতে পারি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত দেখি, কে বলতে পারবা সাইন 90 ডিগ্রি মান কত? আমাকে একটু জানাও তো কমেন্টে তাড়াতাড়ি। সাইন 90 ডিগ্রি মান কত? কে কে জানাতে পারবা? কমেন্টে দাও তো। দেখো সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে আমরা উপাংশ x সমান পেয়েছিলাম সাইন, আমরা উপাংশ x সমান পেয়েছিলাম r সাইন বিটা, r সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস কি বিটা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি সাইন r সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা এখানে
পাচ্ছি আর সাইন বিটা। আর সাইন কি বিটা, অর্থাৎ উপাংশগুলি যদি পরস্পর লম্ব হয়, উপাংশগুলি যদি পরস্পর লম্ব হয়, সেই ক্ষেত্রে এক্স উপাংশের মান হবে আর ইন্টু সাইন বিটা, আর ইন্টু সাইন বিটা। হ্যাঁ, ধন্যবাদ তনুপালে, লুৎফুন নাহার নিশি, তাসমিন সুলতানা রিফা, রফিকুল ইসলাম, ধন্যবাদ। সাইন 90 ডিগ্রি সমান 1। এখন দেখো একইভাবে যদি আমরা y এর মান হিসাব করি, y সমান পাবো আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমি সরাসরি লিখবো আর সাইন আলফা বাই 1 সমান আর সাইন আলফা। অর্থাৎ যদি দ্বিতীয় উপাংশ কোন একটি ভেক্টর দ্বিতীয় উপাংশে বিভাজিত হয়, সেই ক্ষেত্রে উপাংশগুলি যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, উপাংশগুলি যদি পরস্পর কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, সেই ক্ষেত্রে আমরা পাবো x সমান আর সাইন বিটা, y সমান আর সাইন আলফা, y সমান আর সাইন আলফা। আর যদি এরা পরস্পর যে কোনো কোণে থাকে, সেই ক্ষেত্রে আমরা পাবো x সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং y সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এইগুলি দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে হবে। সুতরাং এগুলি মাস্ট বি আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা লং রোলার খেলা হবে টানা কেন সহজ, সেটা আমরা একটু দেখব। লং রোলার খেলা হবে টানা কেন সহজ, তোমরা লং রোলার দেখছো তো? লং রোলার খেলা হবে টানা সহজ। কেন খেলা হবে টানা সহজ সেটা একটু আমরা দেখবো। লং রোলার, এই তোমরা ক্রিকেট খেলা তো সবাই দেখো। ক্রিকেট খেলা যদি দেখে দেখো, তাহলে তোমরা দেখো যে ক্রিকেট খেলার পিচটা সমান্তরাল করার জন্য, ক্রিকেট খেলার পিচটা সমান্তরাল করার জন্য সেখানে একটা গোলাকার দণ্ডাকৃতির ইয়া দিয়ে এরকম টেনে টেনে, ভারী একটা বস্তু দিয়ে এরকম টেনে টেনে কি করা হয়, পিচটাকে সমান করা হয়। বা যাদের লবণের শ্বাস আছে, তোমরা লবণের মাঠে যখন লবণ শ্বাস করতে, যারা শ্বাস করতেছে, তখন তুমি যদি লবণের মাঠের পাশ দিয়ে যাও, তাহলে দেখবে যে লবণের মাঠটা সমান করার জন্য এক ধরনের ভারী গোলাকার গোলাকার মানে বৃত্তাকার এবং দণ্ডাকৃতির, সিলিন্ডার আকৃতির, যাকে বলা হয় সিলিন্ডার আকৃতির একটা বস্তু দিয়ে এরকম টেনে বা ঠেলে সমান করতেছে, এটাকে বলা হয় লং রোলার। এটাকে কি বলা হয়? লং রোলার। এই যে এই লং রোলার ঠেলতে গেলে তুমি যদি কোনো বস্তুকে এভাবে ঠেলো, তাহলে ভারী মনে হবে, ঠেলতে কষ্ট মনে হবে, কিন্তু যদি টানো সেটা খুব সহজে টেনে নিয়ে আসতে পারবে। এই যে ঠেললে কষ্ট হয়, টানলে সহজ হয় কেন, সেটা আমরা এখন একটু আলোচনা করবো। দেখো প্রিয় শিক্ষার্থী, কোন বস্তু যখন কোন তলে গতিশীল থাকে, কোন বস্তু যখন কোন তলে গতিশীল থাকে, তখন বস্তু তলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। বস্তু তলের মধ্যে কি সৃষ্টি হয়? সংঘর্ষ সৃষ্টি হয়, যার কারণে সেখানে ঘর্ষণ বলের তৈরি হয়। কিসের তৈরি হয়? ঘর্ষণ বলের তৈরি হয় বা ঘর্ষণ বল ক্রিয়া করে। এই বল বস্তুর ওজনের সমানুপাতিক। এই বলটা বস্তুর কিসের সমানুপাতিক হবে? ওজনের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ওজন যত বেশি হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। এই ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে। বস্তু যেদিকে গতিশীল হয় তার কোন দিকে ক্রিয়া করে? বিপরীত দিকে ক্রিয়া করে। এখন আমরা প্রথমে ঠেলার ক্ষেত্রে লং রোলার দেখবো, ঠেলার ক্ষেত্রে, তারপর আমরা টানার ক্ষেত্রে দেখবো। ঠেলার ক্ষেত্রে দেখো, মনে করলাম এটা একটি লং রোলার, কিছুক্ষণের জন্য মনে করে নিলাম এটা একটা লং রোলার। দেখো এই লং রোলারটা দেখো এটাকে আমরা ঠেলবো, ঠেললে দেখো এটা এই তলের উপর দিয়ে টেনে নিয়ে যাবো বা ঠেলবো। দেখো আমি এটাকে এই বরাবর একটা বল প্রয়োগ করবো, এই লং রোলার এটা ক্যান্সেল
এখানে বল প্রয়োগ করলাম, এই বলের পরিমাণ মনে করলাম আর বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? আর বল প্রয়োগ করলাম। এই বলটা ঠিক এই বরাবর যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা দুটি উপাংশে বিভক্ত হয়ে যায়। কয়টি উপাংশে বিভক্ত হয়ে যায়? দুইটি উপাংশে বিভক্ত হয়ে যায়। একটা উপাংশ হচ্ছে ঠিক এই বরাবর, আর একটা উপাংশ হচ্ছে ঠিক এই বরাবর। দেখো এই রঙগুলোটার ভর ছিল স্মল এম, তাহলে এই রঙগুলোটার ওজন হবে mg। ওজন হবে কত? যে mg। আবার বলতেছি এই রঙগুলোটার ভর ছিল স্মল এম, সুতরাং এটার ওজন হয়ে যাবে mg। ওজন হয়ে যাবে কত? mg। তাহলে রঙগুলোটার ওজন হচ্ছে কত? mg। রঙগুলোকে যখন আমি আর বল প্রয়োগ করে ঠেলা দিলাম, তখন রঙগুলোটি দুইটি উপাংশে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ বলটি দুইটি উপাংশে বিভক্ত হয়ে যাবে। একটি হচ্ছে এই যে অনুভূমিকের সমান্তরালে, আর হচ্ছে আনুভূমিকের সাথে লম্ব বরাবর, দুটি উপাংশে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। আমি মনে করলাম এই অংশটা পি অংশ এবং এই অংশটা কিউ অংশ। এই পি অংশ বা আনুভূমিকের সাথে সমান্তরালে যে অংশটা, সেই অংশটা বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে। বলের সাথে কত কোণ উৎপন্ন করে? আলফা কোণ উৎপন্ন করে। সেই অংশটা বলের সাথে কি কোণ উৎপন্ন করে? আলফা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আলফা কোণ উৎপন্ন করলে এই পি এর মান কত হবে? কাইন্ডলি একটু দেখবো আমরা। এই পি বরাবর মান হবে, আমি যদি এই রেখাটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা এটা একটা ত্রিভুজ পাবো। এটা একটা কি পাবো? ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে আর বলটা হচ্ছে অতিভুজ, পি হচ্ছে ভূমি এবং এই কিউটা হচ্ছে লম্ব। তাহলে আমি এখান থেকে পি সমান লিখতে পারি, এখানে একটু দেখবা, পি সমান লিখতে পারি, এখান থেকে পি সমান কি লিখতে পারি? পি সমান আমরা লিখতে পারি আর কস আলফা। আর কি আলফা? কস আলফা। কেমন লিখবো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটাকে ত্রিভুজ আকারে চিহ্নিত করে দেখো, ঠিক এরকম হয়ে যাবে। মনে করো এটা ও, এটা এ, এটা বি, এই কোণটা ছিল আলফা, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে কি? ভূমি। দেখো আমি এই যে এটার মান বের করবো উ এ বাই উ বি সমান কস আলফা, উ এ সমান উ বি কস আলফা। দেখো উ এ সমান কি? উ বি সমান হচ্ছে আর, তাহলে আর কস আলফা। একইভাবে আমি যখন এটার মান বের করবো, তখন আমরা পাবো এ বি বাই উ বি সমান লম্ব বাই অতিভুজ সমান সাইন আলফা। সাইন কি? আলফা। তার মানে এ বি সমান উ বি সাইন আলফা, বা কিউ সমান আর সাইন আলফা। কিউ সমান আর কি আলফা? সাইন আলফা। তার মানে এই যে লম্ব, যে বলটা বা যে বলটা আমি লং রুলারের উপর প্রয়োগ করছিলাম, সেই বলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা আনুভূমিক উপাংশ বরাবর আর একটা লম্ব বরাবর। এই আনুভূমিক উপাংশ বরাবর আমরা মানটা পাইলাম আর কস আলফা, এবং উলম্ব বরাবর উপাংশের মানটা পাইলাম আমি আর সাইন আলফা। আর কি আলফা? সাইন আলফা। এমনিতেই রণরাটি ওজন হচ্ছে এমজি। এমনিতে রণরাটি ওজন কত? এমনিতে রণরাটি কত ওজন ক্রিয়া করতেছে? রণরাটি এমনিতে এমজি পরিমাণ ওজন ক্রিয়া করতেছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে রণরাটির ওজন দাঁড়ায় ওজন সমান এমজি। রণরাটির ওজন ছিল এমজি এবং উলম্ব উপাংশ বরাবর প্রযুক্ত বল সমান হয়ে যাচ্ছে কিউ সমান আর সাইন আলফা। আর কি আলফা? সাইন আলফা। তার মানে রণরাটি নিচের দিকে কেন্দ্র বরাবর
ওজন বরাবর আরেকটা বল প্রয়োগ করতেছে, তাহলে মোট ওজন হয়ে যাবে মোট ওজন সমান হবে mg প্লাস কিউ, mg প্লাস কে কিউ বা mg প্লাস আর সাইন আলফা। তার মানে আমরা দেখতেছি যে পরিমাণ নন রোলারের ওজন ছিল তার চেয়ে একটি নির্দিষ্ট পরিমাণ ওজন বা বল তার উপর বেশি প্রয়োগ করছে। তার উপর কি প্রয়োগ করছে? বেশি বল প্রয়োগ করছে। তার মানে তার আপাত ওজন বেড়ে যাচ্ছে। তার আপাত ওজন কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আপাত ওজন যদি বেড়ে যায়, কোন বস্তুর আপাত ওজন যদি বেড়ে যায়, তাকে যদি আমি সরাতে চাই তার অবস্থান থেকে, নিশ্চয়ই বল বেশি প্রয়োগ করতে হবে, কাজ বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কি কারণে ঠেলার সময়, রন রোলারকে ঠেলার সময় কষ্ট হয়, সেটা তোমরা বুঝতে পারছো। কারণ আমরা দেখতেছি যে রন রোলারের একটা নির্দিষ্ট পরিমাণ ওজন রয়েছে, আবার রন রোলারের উপর বাহ্যিক যখন বল প্রয়োগ করি তার একটি নির্দিষ্ট অংশ ওজন বরাবর ক্রিয়া করে। তাহলে রন রোলারটি ঘর্ষণ, রন রোলারটির প্রযুক্ত ওজনের পরিমাণ আগের চেয়ে বেশি হয়ে যায়। কিরকম বেশি হয়ে যায়? তার নিজস্ব ওজন প্লাস উলম্ব উপাংশ বরাবর ক্রিয়ারত ওজন। তাহলে আপাত ওজন যেটা, সেটা আগের ওজনের চেয়ে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। আগের ওজনের চেয়ে বেশি হলে ঘর্ষণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। কারণ আমরা প্রথমেই বলছিলাম যে কি ঘর্ষণ ওজনের সমানুপাতিক। ওজন বৃদ্ধি পেলে ঘর্ষণ বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পেলে কি পাবে? ঘর্ষণ বৃদ্ধি পাবে। তাহলে ঘর্ষণ যদি বৃদ্ধি পায়, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বল কি বেশি প্রয়োগ করতে হবে নাকি কম প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই বেশি প্রয়োগ করতে হবে। তার মানে ঠেলা অবশ্যই কঠিন, ঠেলা অবশ্যই কি কঠিন। এখন আমরা টানার ক্ষেত্রে দেখবো। এখন আমরা কিসের ক্ষেত্রে দেখবো? টানার ক্ষেত্রে আমরা একটু দেখবো টানলে কিরকম লাগে, মজা লাগে নাকি কষ্ট লাগে, সেটা একটু আমরা এখন দেখবো। দেখো এটা একটা রং রোলার, এটার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা টান করছি কিভাবে, আর বল প্রয়োগ করে টানতেছি, আর বল প্রয়োগ করে কি করতেছে? টানতেছি। দেখো এখানেও দুটি উপাংশ কাজ করতেছে, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। দেখো এই আনুভূমিক উপাংশ আলফা কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অর্থাৎ বলের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। কত কোণ উৎপন্ন করছে? আলফা কোণ উৎপন্ন করছে। দেখো এটা এই বরাবর একটি ওজন ক্রিয়াশীল, একটি কি ক্রিয়াশীল? ওজন। কারণ রং রোলারের ভর ছিল m, তাহলে ওজন হবে কত? m, ওজন ক্রিয়াশীল। এখন দেখো ক্রিয়াশীল, এই যে এই বরাবর কাজটা আমি পি মনে করলাম, এই বরাবর কাজটা কিউ মনে করলাম। এখন দেখো আমরা এখান থেকে পি সমান পাবো। দেখো আমি যদি এই কিউটাকে মনে মনে এখানে নিয়ে আসি, তাহলে এটা সমানুপাতিক ত্রিভুজ হবে। এখান থেকে পি সমান পাবো আর কস আলফা, কিউ সমান পাবো আর সাইন আলফা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যখন বস্তুটাকে এভাবে টানতেছি, তখন বস্তুটার উপর যে বল প্রয়োগ করতেছি সেই বল দুটো উপাংশে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা আনুভূমিক উপাংশে, একটা উলম্ব উপাংশে। উলম্ব উপাংশটা কিন্তু ওজন যেদিকে ক্রিয়া করতেছে ঠিক সেদিকে কাজ করতেছে না, তার বিপরীত দিকে কাজ করতেছে। তার কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে। এই যে ওজন কাজ করতেছে নিচের দিকে, কিন্তু উলম্ব উপাংশটা কাজ করতেছে উপরের দিকে। উলম্ব উপাংশ উপরের দিকে কাজ করতেছে। উলম্ব উপাংশের মান হচ্ছে কিউ। কিউ সমান আমরা পাইছি আর সাইন আলফা। কিউ সমান কত পাইছি? আর সাইন আলফা। এবং বস্তুটি তলের উপর যে ওজন প্রয়োগ করতেছে সেই ওজনের মান হচ্ছে mg। এখন দেখো এই mg ওজন থেকে কিছু ওজন হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ উপরের দিকে একটা বল প্রয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো রন রোলার কর্তৃক রন রোলারের ওজন লিখি। রন রোলারের ওজন সমান mg। উলম্ব উপাংশের মান, উলম্ব উপাংশের মান কিউ সমান আর সাইন আলফা। আর কি আলফা? সাইন আলফা। এখন দেখো সুতরাং মোট ওজন দাঁড়াবে mg মাইনাস কিউ। কারণ উপরের দিকে যে ওজনটা কাজ করতেছে সেটা নিজের ওজন থেকে কি হয়ে যাবে? কমে যাবে। কারণ এখানে টোটাল বস্তুটির ওজন ছিল mg, একটি নির্দিষ্ট পরিমাণ ওজন উপরের দিকে কাজ করতেছে, যার কারণে মোট ওজন থেকে ওই ওজনটা কি হয়ে যাবে? বাদ যাবে। তাহলে আমরা দেখতেছি যে
তল বরাবর টোটাল ওজন ক্রিয়ারত থাকবে mg মাইনাস r sin আলফা, mg মাইনাস r কি আলফা sin আলফা। তাহলে এই sin আলফা পরিমাণ ওজন mg থেকে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা প্রথমেই বলছিলাম ওজন গড় সংবল ওজনের সমানুপাতিক, গড় সংবল ওজনের সমানুপাতিক। অর্থাৎ যখন রল রোলারটা এরকম গড় সংকরে করে চলে যাবে, এইরকম করে চলে যাবে, দেখে এরকম করে যখন চলে যাবে, তখন এই যে রাস্তার সাথে বা তলের সাথে যখন রল রোলারের পৃষ্ঠের ঘর্ষণ ঘটবে, তখন এই ঘর্ষণের পরিমাণ ওজনের সমানুপাতিক হারে বাড়বে। ওজন যত বেশি হবে ঘর্ষণের পরিমাণ তত বেশি হবে। তাহলে আমরা দেখতেছি যে এখন ওজন আগের ওজনের চেয়ে কি হয়ে গেছে, কমে গেছে। আগের ওজনের চেয়ে কমে যাওয়ার কারণে এখানে ঘর্ষণ বলের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা দেখতেছি যে এখান থেকে বলে দিতে পারতেছি যে যদি রল রোলারকে টানি, সেই ক্ষেত্রে কষ্ট যা হবে ঠেললেই তার চেয়ে কষ্ট বেশি হবে। তোমাদের পরীক্ষায় আসবে দেখাও যে লং রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, বা রং রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। কেন 2 নম্বরের জন্য আসবে, 6 নম্বরের জন্য আসবে, 2 নম্বরের জন্য আসবে। তোমাদের জন্য আমি 2টা প্রশ্ন রেখে যাব, তোমরা একটু খাতায় তুলে নেবা, প্রশ্নগুলো একটু খাতায় তুলে নেবা, কাইন্ডলি একটু প্রশ্নগুলি খাতায় তুলে নেবা। দেখো আমি শেষ করে দেবো, এরপরে 2 মিনিট শেষ করে দেব, তোমরা প্রশ্নগুলি খাতায় তুলে নেবা কাইন্ডলি। বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? এরপরে আরেকটি আছে, কখন একটি ভেক্টরের কোন উপাংশের মান, কখন একটি ভেক্টরের কোন উপাংশের মান, তখন একটি ভেক্টরের কোন উপাংশের মান ভেক্টরটি বেশি হতে পারে, বা কখন একটি ভেক্টরের কোন উপাংশের মান ভেক্টরটি কম হতে পারে। তোমাদের জন্য এই 2টা প্রশ্ন রেখে গেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? আমরা বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে ঠিক সেদিকে যদি দৌড়াই তাহলে বাতাসের বেগ তেমন অনুভূত হয় না। কেন অনুভূত হয় না সেটার উত্তর তোমরা লিখবা। তারপর আছে কি, কখন একটি ভেক্টরের কোন উপাংশের মান ভেক্টরটির চেয়ে বেশি হতে পারে? কখন কোন ভেক্টরের একটি উপাংশের মান ওই ভেক্টরটির চেয়ে বেশি হতে পারে, বা কখন কোন একটি ভেক্টরের উপাংশের মান ওই ভেক্টরের চেয়ে কম হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম বন্ধ পরবর্তী সময়ে। অনেকদিন তোমরা বন্ধে কাটিয়েছো, সামনে তোমাদের পরীক্ষা। তো আশা করি তোমরা সময় নষ্ট করবে না, বাসায় ঠিক মতো পড়ালেখা করবে, এবং যে কোনো ভাবে যেহেতু ক্লাস হচ্ছে না, বাসায় পড়ে বড় ভাইদের কাছ থেকে হেল্প নিয়ে, বন্ধুদের কাছ থেকে হেল্প নিয়ে, আমাদের কাছ থেকে ফোনে বা অন্য কোনো ভাবে হেল্প নিয়ে, যে কোনো ভাবেই, বুঝে গেছে, তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও, কারণ সময় খুব কম। যে কোনো ভাবেই তোমাদের সিলেবাস শেষ করতে হবে। এখন সিলেবাস শেষ করাটা বড় কথা নয়, বুঝে পড়াটা বড় কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের প্রয়োজনে নিজেকে সময় দিতে হবে অনেক বেশি বেশি। বুঝে গেছে? অবহেলা করতে পারবে না, সময় যা চলে গেছে গেছে।
এখন যা আছে তাকে যদি তুমি সৎ ব্যবহার করো, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দেবো তুমি ভালো রেজাল্ট করবে। দোয়া রইল সকলের জন্য, আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।